মেয়ে ও জামাই টাকার লোভে বৃদ্ধ বাবাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিল, কিন্তু ঈশ্বরের বিচারে বিলম্ব হতে পারে, অবিচার নয়। বন্ধুরা, এটি উত্তরবঙ্গের জলপাইগুড়ির মর্মান্তিক কাহিনী, যেখানে প্রকাণ্ড অথচ পুরনো দালানবাড়ির চিলেকোঠায় ভবতোষবাবু নিজের ভাঙা তক্তপোষে শুয়ে থাকতেন। তার হাঁপানির মারাত্মক টান পুরো বাড়ির পরিবেশ নষ্ট করে দিত। তার গায়ে একটি জীর্ণ চাদর জড়ানো ছিল, যা উত্তুরে হাওয়া রুখতে অক্ষম ছিল। কিন্তু এখন তার কাছে দয়া ভিক্ষা করা ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। তিনি দুর্বল গলায় আস্তে আস্তে ডাক পাড়লেন, সোহিনী মা, আমায় ওষুধ দে, বুক ফেটে যাচ্ছে। তার কণ্ঠস্বর এতটা দুর্বল শোনাল যেন তিনি নিজের আর্তনাদ শুনে নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। কিন্তু এই শব্দ পাশের কামরা অবধি ঠিকই গেল, যেখানে সোহিনী আয়েশ করে মোবাইলে ভিডিও দেখছিল। সোহিনী মেজাজ হারিয়ে মোবাইল নামিয়ে রাখল এবং চরম বিরক্তি প্রকাশ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। কিন্তু তার হাতে ওষুধের শিশি ছিল না, বরং একটা মোটা খাতা ছিল। চিলেকোঠায় ঢুকেই সে কোনো ভাবনাচিন্তা ছাড়াই খাতাটা ভবতোষবাবুর বুকের উপর ফেলে দিয়ে কড়া সুরে শোনাল, এই দেখো তোমার হাসপাতালের হিসেব। আমাদের নিজেদেরই সংসার ঠিকমতো চলছে না, আর তোমার দাবি তো ফুরোতেই চায় না। ভবতোষবাবু দুর্বল আঙুলে খাতাটা ধরার প্রয়াস করলেন, কিন্তু তার চোখ ততক্ষণে জলে ভরে উঠেছিল। তিনি শুধু এটুকু জানালেন, মা, আমার কি দোষ? বয়স তো আর ছেড়ে কথা বলে না। সোহিনীর চেহারা আরও রুক্ষ হয়ে গেল। তাহলে বিদায় কেন নাও না? আর কতকাল এভাবে গলার কাটা থাকবে? মেয়ের বাক্যগুলো চাবুকের মতো ভবতোষবাবুর হৃদয়ে আঘাত করল, কিন্তু তিনি নীরব থাকলেন, যেন অপমান হজম করা দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেই মুহূর্তে সদর দরজায় কড়া নড়ল। বিকাশ দোকান থেকে ঢুকেছিল। সে চিলেকোঠার দিকে তাকিয়ে নিজের শ্বশুরকে দেখল, কিন্তু তার দৃষ্টিতে কোনো মায়া বা সহানুভূতি প্রকাশ পেল না। সে সোজা সোহিনীর পাশে গিয়ে জানতে চাইল, আবার কি ঘটল? সোহিনী মুহূর্তের মধ্যে বিরক্তির খনি উজাড় করল, আমার পক্ষে আর টানা সম্ভব নয় বিকাশ। হয় বুড়ো এই সংসারে টিকবে, না হয় আমি। সকাল বিকেল ফরমাস খাটো, ডাক্তার ডাকো, আর তার সাথে এই ন্যাকামি দেখো। বিকাশ তার শ্বশুরের দিকে চাইল, যিনি নিস্তব্ধভাবে সমস্তটা হজম করছিলেন। এরপর কঠিন সুরে জানাল, তুমি একদম ঠিক। ব্যবসাতেও আমার মূলধন আটকে গেছে, রোজগার তলানিতে ঠেকেছে, সব ওনার চিকিৎসার জন্যই। সে ধীর পায়ে ভবতোষবাবুর সামনে দাঁড়াল এবং তার হাত ধরে টান দিয়ে শোনাল, বুঝতে পারছো তো বাবা, তোমার জন্যে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। তুমি সরে গেলে আমরা আজ অনেক সুখে থাকতাম। ভবতোষবাবুর দু চোখ মেয়ে জল নামল। তিনি মৃদু স্বরে উত্তর দিলেন, বিকাশ, আমি তো তোমাদের ভালোই চেয়েছি। বিকাশ তাকে ধমক দিয়ে জানালো, থামো, এখন আর ইমোশনাল ডায়লগ দিও না। বাস্তবটা হলো তুমি আমাদের ঘাড়ে মস্ত আপদ। চিলেকোঠায় অল্প সময়ের জন্য নীরবতা ছেয়ে গেল, তবে সেই নীরবতার পিছনে জঘন্য চক্রান্তের বীজ বোনা হচ্ছিল। বিকাশ সোহিনীর দিকে তাকালো, আর দুজনের দৃষ্টিতেই এক অদ্ভুত সাংকেতিক ভাষা লুকিয়েছিল, সম্পত্তির লালসা। সোহিনী ফিসফিস করে বলল, যদি উনি পৃথিবী থেকে বিদায় নেন, তবে সব মুশকিল আসান হয়ে যাবে। বিকাশ বিন্দুমাত্র চিন্তা না করেই সায় দিল, ঠিক, যথেষ্ট হয়েছে। দুজনে পরস্পরের চোখের দিকে তাকালো এবং কোনো শব্দ উচ্চারণ না করেই চূড়ান্ত ভয়সালা হয়ে গেল। এমন ভয়সালা যা মানুষের সমস্ত নীতিবোধ ধূলিস্যাৎ করে দেওয়ার শামিল। আচমকা বিকাশের গলার স্বর পাল্টে গেল। সে তার শ্বশুরের কাছে এগিয়ে গেল এবং ভীষণ নরম সুরে শোনাল, বাবা, মন খারাপ করো না। তুমি তো রোজই বলতে তোমার আশ্রমের ঘোরার স্বাদ, চলো আজই ঘুরে আসি। ভবতোষবাবুর মলিন মুখে পলকের জন্য খুশির আভা খেলে গেল, যেন কেউ শুকনো গাছে জল ঢেলে দিয়েছে। তিনি অবাক হয়ে জামাইয়ের দিকে চাইলেন, সত্যি বলছিস? বিকাশ হাসল, হ্যাঁ বাবা, আজই বেরোব, তোমাকে নতুন জায়গা দেখাবো। সোহিনীও ঠোঁটে নকল হাসি টেনে আনল, অথচ তার মাথায় অন্য চক্রান্ত ঘটছিল। সে নিজের মনেই ভাবল, এমন সফর যেখান থেকে আর কোনো দিন ফেরা যায় না। বাতাস ভারী হয়ে এলো, চারিদিক অন্ধকারে ঢেকে গেল। বিকাশ তার শ্বশুরকে হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো। ভবতোষবাবু দারুণ আনন্দিত ছিলেন। তার চেহারায় এমন তৃপ্তি ফুটেছিল যা বোধহয় এক যুগ পর ফিরে এসেছে। তিনি ঘুণাক্ষরেও টের পাননি যে এই ভ্রমণ তার জীবনের চরমতম বিশ্বাসঘাতকতা হতে চলেছে। চার চাকা রাস্তায় এগোচ্ছিল, বাইরে নিকষ কালো রাত নামছিল, আর ভেতরে বৃদ্ধ তার মেয়ের সাথে বসেছিলেন। অগাধ বিশ্বাসে মগ্ন ছিলেন তিনি, অথচ সেই বিশ্বাসের নিচেই অপেক্ষা করছিল ভয়ঙ্কর মৃত্যু ফাঁদ।
কিছুক্ষণ পর গাড়িটা লোকালয়ে পেরিয়ে এক শুনশান জঙ্গলের রাস্তায় ঢুকল। দুপাশে কেবলই জমাট অন্ধকার আর ঝিঝির ডাক। পরিবেশের ভাবটা অস্বস্তিকর ঠেকছিল, যেন বিপদ ঘনিয়ে আসছে। ভবতোষবাবু মৃদু গলায় জানতে চাইলেন, বিকাশ, আমরা কি এসে পড়েছি? বিকাশ স্টিয়ারিংয়ের দিকে চোখ রেখে জানালো, আমরা এই তো চলে এসেছি। আর এই কথা জানিয়েই সে গাড়িটাকে ফাঁকা জঙ্গলের ধারে দাঁড় করালো, যেখান থেকে সামনে কেবল গভীর খাদের ইঙ্গিত মিলছিল, আর এমন পরিণতি যা জীবনের হিসেব উল্টে দিতে বসেছিল। ইঞ্জিন থামতেই সোহিনী ধরফর করে দরজা খুলে রুক্ষ স্বরে হুকুম করল, বেরিয়ে এসো। তার গলায় আর সেই নম্রতা ছিল না যা একটু আগেও শোনা গিয়েছিল, বরং চূড়ান্ত তাচ্ছিল্য আর ব্যস্ততা ধরা পড়ল। ভবতোষবাবু ভয় পেলেন। তিনি উকি মেরে কম্পিত স্বরে প্রশ্ন করলেন, বিকাশ, এখানে কেন থামালে? আশ্রম তো ধারে কাছে নজরে আসছে না। বিকাশ টু শব্দটি করল না। সে কেবল বৃদ্ধের কবজি চেপে ধরল এবং গাড়ির বাইরে টেনে হিঁচড়ে নামিয়ে আনল। রুগ্ন মানুষটি আচমকা টাল সামলাতে পারলেন না এবং ধারের নুড়ি পাথরে আছড়ে পড়লেন। তার কনুই কেটে গেল, চাদর কাদামাটিতে মাখামাখি হল, আর তার বুকের ধুকপুকানি ভয়ানকভাবে বেড়ে গেল। সোহিনী নাক সিটকে তাগাদা দিল, আহ, কি জঞ্জাল হয়ে দাঁড়িয়েছে, জলদি মেটাও বিকাশ, গাড়ি এসে পড়লে ফ্যাসাদ কেটে যাবে। ভবতোষবাবু এবার সত্যি আতঙ্কিত হলেন। তিনি জড়ানো জিভে কাতরভাবে বললেন, বিকাশ, এসব কি করছো? আমার বুক কাঁপছে। বিকাশ এখন তার শিয়রে দণ্ডায়মান, অথচ তার চোখে জামাইয়ের শ্রদ্ধা অবশিষ্ট ছিল না, উল্টে এক পৈশাচিক আর ক্রূর চাহনি স্পষ্ট হয়ে উঠেছিল। সে সোজা বৃদ্ধের দিকে চেয়ে জবাব দিল, ভয় তো লাগবেই বাবা, কারণ আজ জীবনের অধ্যায় চিরতরে মুছতে চলেছে। এই ভয়ঙ্কর বাক্য শুনে ভবতোষবাবুর ভেতরটা যেন হুড়মুড়িয়ে খসে পড়ল। তার চোখের পাতা স্থির হয়ে গেল, মুখ দিয়ে আর একটাও শব্দ সরল না। কি বুঝলে? সোহিনী খিকখিক করে হাসল। হিসেব সোজা, এখন তুমি সংসারের শুধুই বাতিল মাল। ভবতোষবাবু দুজনের দিকে চাইলেন, যেন অচেনা কাউকে দেখছেন। সোহিনী, তুই আমার মেয়ে। সোহিনী 1 সেকেন্ডেই পাল্টা জবাব ছুড়ল, এটাই আসল সমস্যা। তুমি আমার জন্মদাতা, অথচ আজ তুমি স্রেফ জঞ্জাল। হাওয়া যেন হঠাৎ বরফ হয়ে গেল। তবে তার চেয়েও বেশি কাঠিন্য ছিল সেই নির্দয় শব্দগুলোতে, যা মেয়ে তার বাবাকে শোনালো। ভবতোষবাবু মাটিতে লুটিয়ে পড়লেন। তার শরীর থরথর করে কাঁপছিল। তিনি বিকাশের পা জপটে ধরলেন। বিকাশ, দোহাই তোর, আমি চিলেকোঠায় পড়ে থাকব, একবেলা খাবো, শুধু আমায় এই জঙ্গলে ফেলে যাস না। সোহিনী মুখ ঝামটা দিয়ে বলল, এই ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো, বিকাশ, তাড়াতাড়ি মেটাও। বিকাশ 1 সেকেন্ডের জন্য দৃষ্টি নামালো, তবে তাতে কোনো মায়ার রেশ ছিল না। সে প্রবল ঝটকায় বৃদ্ধের মুঠো ছাড়িয়ে নিয়ে রুক্ষ স্বরে শোনালো, এবার তোমার সময় ফুরিয়েছে। ভবতোষবাবু হাউ হাউ করে কাঁদলেন, আমি রক্ত জল করে তোদের মানুষ করেছি, আজ আমাকেই মারবি রে? বিকাশ ঘাড় ধরল এবং তাকে নদীর পাড়ে নিয়ে গেল। নিচে খরস্রোতা জল আর শুধুই অন্ধকার, গভীর স্রোত, যেখান থেকে বাঁচা অসম্ভব। ভবতোষবাবুর শ্বাস দ্রুত হয়ে গেল। তিনি শেষবারের মতো বললেন, বিকাশ, ওপরওয়ালাকে ভয় কর। বিকাশ কিছু না বলে নিজের পুরো শক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বাতাসে তীক্ষ্ণ আর্তনাদ প্রতিধ্বনিত হল, এতটাই ভয়ানক যে মনে হলো যেন গোটা জঙ্গল কেঁপে উঠল। তার দেহ নিচে পড়তে লাগল, পাথরে ধাক্কা খেয়ে, ডালপালা চিড়ে, প্রতিটি আঘাতের সাথে যেন সম্পর্কগুলো মুছে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ অদ্ভুত কাণ্ড ঘটল। তার চাদরটা একটা শেকড়ে আটকে গেল। তার শরীরটা শূন্যেই ঝুলে রইল। না তিনি জলে পড়লেন, না পুরোপুরি বাঁচলেন। তিনি পাড়ের মাঝখানে আটকে রইলেন। তার হাত পা আহত হয়েছিল, রক্ত ঝরছিল, শ্বাস আটকে আসছিল, কিন্তু তিনি জীবিত ছিলেন। ওপরে দাঁড়ানো বিকাশ আর সোহিনী নিচে উকি পড়ল, কিন্তু নিকষ অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। সোহিনী বলল, চলো, আপদ বিদায় হয়েছে। বিকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। হ্যাঁ, এবার আর কোনো কাঁটা রইল না। উভয়ে ঘুরে গিয়ে গাড়িতে বসল এবং সেখান থেকে চলে গেল, যেন কিছুই ঘটেনি। নিচে সেই নদীর পাড়ে ভবতোষবাবু ঠান্ডা আর যন্ত্রণার মধ্যে ঝুলেছিলেন। ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল, ঠান্ডা বাড়তে লাগল। তার শরীর অবশ হয়ে আসছিল, কিন্তু তার চোখ খোলা ছিল। তার মাথায় স্মৃতি ভেসে আসছিল, সোহিনীর ছোটবেলা, তার হাসি, তার প্রথম পদক্ষেপ, আর তারপর সেই হাতটিই আজ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিল। চোখের জল গড়িয়ে পড়া থেমে গিয়েছিল। এখন সেখানে শুধুই শূন্যতা বিরাজ করছিল, আর সেই শূন্যতার মাঝেই কিছু বদলাতে শুরু করল। তার নিঃশ্বাস ধীর ছিল,
কিন্তু তার ভেতরে নতুন আগুন জ্বলতে শুরু করেছিল, এমন আগুন যা ব্যথা থেকে নয়, বিশ্বাসঘাতকতা থেকে জন্ম নেয়। তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন আর মনে মনে বললেন, আজ আমার পিতৃত্ব মরে গেল। কিছুক্ষণ পর তার চোখ আবার খুলল, কিন্তু এবার চোখে কোনো জল ছিল না, শুধু হিমশীতল জ্যোতি ছিল। রাত কেটে যেতে লাগল, প্রতিটি মুহূর্ত তার শরীরকে দুর্বল করে দিচ্ছিল, কিন্তু তার ইচ্ছাশক্তি ততই মজবুত হচ্ছিল। ভোরের প্রথম হালকা আলো যখন সেই পারে এসে পড়ল, তখন তার নতুন ভবতোষ বাবুকে দেখতে পেল। যে বাবা গতকাল পর্যন্ত মেয়ের জন্য প্রার্থনা করত, সে আজ নির্মম বদলার কথা ভাবছিল। তার ঠোঁট নড়ল এবং খুব ধীর কিন্তু স্পষ্ট স্বর বেরিয়ে এলো, এখন আমি শুধু বেঁচে থাকব না, আমি ফিরে আসব। বন্ধুরা, এই শপথগুলো নদীর স্রোতে হারিয়ে গেল না, বরং যেন জঙ্গলের গাছপালায় প্রতিধ্বনিত হতে থাকল। আর সেই প্রতিধ্বনির সাথেই ভবতোষবাবুর শ্বাস চলতে লাগল, ধীর, ভাঙা কিন্তু প্রবল জেদে পরিপূর্ণ। কিছুক্ষণ পর ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। নদীর ওপরে জমা কুয়াশা সরতে শুরু করেছিল এবং সেই কুয়াশার মাঝখান দিয়েই নিতাই আর শম্ভু নামে জেলেরা মাছ ধরার জন্য জালের দিকে এগোচ্ছিল। তাদের নৌকা বাওয়া খুব সাবধানে ছিল, কারণ স্রোতকা বেশ জোরালো ছিল। হঠাৎ নিতাইয়ের নজর অদ্ভুত জিনিসের ওপর পড়ল, সুতোর চাদর যা শেকড়ের সাথে আটকে বাতাসে উঠছিল। সে থমকে দাঁড়ালো। শম্ভু, একটু এদিকে দেখতো। তারা ধীরে ধীরে সেদিকে এগোলো এবং যেই তারা ওপরে উঁকি দিল, তাদের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। শেকড়ের মধ্যে বৃদ্ধ ঝুলেছিলেন, রক্তমাখা শরীর শক্ত হয়ে গিয়েছিল, আর অবস্থা এতটাই খারাপ ছিল যে কোনো মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে। শম্ভু ঘাবড়ে গিয়ে বলল, আরে, এ তো বেঁচে আছে, তাড়াতাড়ি কর, একে নৌকায় নামাতে হবে। তারা আর দেরি না করে নিজেদের দড়ি বের করল, পাড় আঁকড়ে ধরে ওপরে উঠল। সে করে তাদের হাত ছড়ে যাচ্ছিল, কিন্তু তারা হাল ছাড়ল না। অনেক পরিশ্রমের পর তারা ভবতোষবাবুকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনল এবং নৌকায় শুইয়ে দিল। নিতাই তার নাড়ি ধরে দেখল, শ্বাস চলছে, খুব ধীর, তবে চলছে। শম্ভু সাথে সাথেই বলল, ঘাটে নিয়ে চল, দেরি হলে আর বাঁচানো যাবে না। কিছুক্ষণের মধ্যেই তাকে কাছের মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে ডাক্তাররা তার অবস্থা দেখে সাথে সাথে চিকিৎসা শুরু করে দিলেন। শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, অনেক জায়গায় গভীর ক্ষত ছিল, মাথায় আঘাত ছিল এবং অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। ডাক্তার নার্সকে বললেন, এনার শরীর তো জবাব দিয়ে দিয়েছে, কিন্তু বুঝতে পারছি না উনি এখনও বেঁচে আছেন কি করে। পরবর্তী সময়ে যেন জীবন আর মৃত্যুর মধ্যে যুদ্ধ চলতে লাগল। ভবতোষবাবু অজ্ঞান ছিলেন, কিন্তু তার শরীর হার মানতে রাজি ছিল না। পরদিন তার হাতের আঙুল সামান্য নড়ে উঠল। নার্স সাথে সাথে ডাক্তারকে ডাকলেন। ধীরে ধীরে তার চোখ খুলল। ঘরে উপস্থিত সকলেরই ধারণা ছিল যে তিনি ব্যথায় কাতরাবেন, কাঁদবেন অথবা নিজের মেয়েকে ডাকবেন, কিন্তু তেমন কিছুই হলো না। তার চোখ শান্ত ছিল, ভয় বা ব্যথা নয়, বরং হিম শীতল স্থিরতা ছিল তাতে। ডাক্তার কাছে এসে বললেন, আপনি এখন সুরক্ষিত, এখন আপনি বিপদমুক্ত। ভবতোষবাবু তাকে দেখলেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না। কিছুক্ষণ পর তিনি খুব ধীর গলায় বললেন, আমি বেঁচে গেছি। চিকিৎসক হাসলেন, হ্যাঁ, এটা রীতিমতো মিরাকল। তার ঠোঁটে হালকা রেখা ফুটে উঠল, হাসি নয়, অন্য কিছু, যেন কোনো অসমাপ্ত কাজের কথা মনে পড়ে গেছে। সেই সময় পুলিশ অফিসার সেখানে এলেন। তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, দাদু, আপনাকে কে ধাক্কা দিয়েছে? আমাদের সত্যিটা জানা খুব দরকার। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। ভবতোষবাবু কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, কেউ না। অফিসার চমকে উঠলেন, কিন্তু তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, আমি নিজেই পড়ে গিয়েছিলাম। ডাক্তার এবং নার্স একে অপরের দিকে তাকাতে লাগলেন। অফিসার কিছুই বুঝতে পারলেন না, কিন্তু চুপ করে গেলেন। তিনি চলে যাবার পর ভবতোষবাবু চোখ বন্ধ করে নিলেন। তার মনে ছবি স্পষ্ট ছিল, বিকাশের মুখ, তার ধাক্কা, সোহিনীর হাসি। কিন্তু এখন আর ওই স্মৃতিগুলোতে কোনো কষ্ট ছিল না, এখন সেখানে শুভই লক্ষ্য ছিল। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলতে লাগল। শরীর ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল, কিন্তু তার ভেতরে যে পরিবর্তন এসেছিল তা আরও গভীর হয়ে উঠেছিল। সন্ধ্যায় যখন তিনি একা ছিলেন, তিনি ধীরে ধীরে নিজেকে বললেন, এবার আমার পালা। তার সব কিছু মনে ছিল, কারখানার কাগজপত্র, আসল মালিকানার অধিকার, সেই সমস্ত দলিল যার ব্যাপারে বিকাশ কিছুই জানত না। বিকাশ যা ভেবেছিল তা অসম্পূর্ণ ছিল, আর এখন সেই অসম্পূর্ণতাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হতে চলেছিল। যখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন, তিনি হাসপাতাল থেকে ছুটি নিলেন। বাইরে বেরোতেই তিনি লম্বা শ্বাস নিলেন, যেন নতুন জীবনের সূচনা হচ্ছে। তিনি ফোন করলেন, উকিলবাবু, আমাকে আপনার সাথে দেখা করতে হবে। তার গলায় এবার আর কোনো দুর্বলতা ছিল না, গলাটা ছিল স্পষ্ট, শীতল আর দৃঢ়। তিনি চুপচাপ নিজের পরিকল্পনা সাজালেন, প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে, কোনো তাড়াহুড়ো ছাড়াই।
ওদিকে বিকাশ আর সোহিনী নিজেদের বাড়িতে খুব খুশি ছিল। তাদের পুরো বিশ্বাস ছিল যে ভবতোষবাবু আর এই পৃথিবীতে বেঁচে নেই। কারখানা সাজানো হচ্ছিল, বড় বড় ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হচ্ছিল, কারণ কারখানাটা বিক্রি করার চুক্তি হতে চলেছিল। সোহিনী হাসতে হাসতে বলল, এখন আর কোনো বাধা রইল না। বিকাশ উত্তর দিল, হ্যাঁ, এবার সব কিছু আমাদের। যাই হোক বন্ধুরা, উদ্বোধনের দিন কারখানাটার প্রতিটি কোণ আলোয় সেজে উঠেছিল, আর দামি পোশাকে সজ্জিত লোকেরা সেই উদযাপনের অংশ হয়ে বিকাশ আর সোহিনীকে অভিনন্দন জানাচ্ছিল। সোহিনী অতিথিদের মাঝে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল। তার মুখে জয়ের ঝিলিক ছিল। সে সবাইকে বলছিল যে এবার তাদের জীবন বদলে যেতে চলেছে। এখন আর বাধা দেওয়ার মতো কেউ নেই। এখন তারা এই পুরনো কারখানা বিক্রি করে নতুন পৃথিবীতে পা রাখতে চলেছে। আর তার কথায় এতটা আত্মবিশ্বাস ছিল যেন সে তার অতীতকে চিরতরে মুছে ফেলেছে, যেন সেই নদীতে ফেলে দেওয়া বাবা এখন শুধুই গল্পে পরিণত হয়েছে। বিকাশও কম ছিল না। সে তার পার্টনারদের মাঝে দাঁড়িয়ে বারবার একই কথা বলে যাচ্ছিল যে শেষ পর্যন্ত কৌশল কাজে দিয়েছে, এখন আর কোনো বাধা নেই। আর তার চোখে যে উজ্জ্বলতা ছিল তা যোগ্যতার নয়, বরং সেই লোভের ছিল যা তাকে তার নিজের শ্বশুরেরই শত্রুতে পরিণত করেছিল। কিন্তু হয়তো সে বুঝতে পারেনি যে সব গল্পের শেষ এত সহজ হয় না। হঠাৎ কারখানার বাইরে লম্বা কালো গাড়ি এসে থামল। প্রথমে কেউ খুব একটা খেয়াল করেনি, কারণ ভেতরে খুব কোলাহল ছিল। কিন্তু যেই ড্রাইভার দরজা খুলল আর সাদা পোশাক পরা মানুষ গাড়ি থেকে নামলেন, পুরো পরিবেশটায় যেন অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বাতাস যেন নিজেই থেমে গিয়ে কিছু দেখতে চাইল। মানুষটি ধীরে ধীরে গেট দিয়ে ভেতরে ঢুকলেন। তার পা ফেলা ছিল দৃঢ়, হাতে কাঠের লাঠি ছিল, আর মুখে এমন শান্তি ছিল যা ভয় ধরিয়ে দেওয়ার মতো। আর তিনি যেমন যেমন এগিয়ে আসলেন, সবার নজর তার দিকেই আটকে গেল, কারণ তিনি অন্য কেউ নন, স্বয়ং ভবতোষবাবু ছিলেন, জীবন্ত, অটল এবং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। বিকাশ তাকে দেখতেই তার পুরো শরীর কেঁপে উঠল। তার হাত থেকে গ্লাস পড়ে গেল আর চোখ বিস্ফোরিত হয়ে গেল, যেন সে ভূত দেখে ফেলেছে। তার শ্বাস দ্রুত হয়ে গেল আর কথা গলায় আটকে গেল। এ কি করে? শুধু এতটুকুই মুখ দিয়ে বেরোলো। সোহিনীর মুখের রং একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার চোখে আতঙ্ক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে পেছনের দিকে সরে গিয়ে বলল, না, এটা হতে পারে না। কারণ যে সত্যিটা তারা চাপা দিয়ে দিয়েছিল তা আজ তাদের সামনে জীবন্ত দাঁড়িয়েছিল। ভবতোষবাবু না থেমে এগিয়ে যেতে লাগলেন। তার ছড়ির আওয়াজ প্রতি পদক্ষেপে প্রতিধ্বনিত হচ্ছিল। আর তিনি যখন বিকাশের সামনে এসে দাঁড়ালেন, পুরো হলঘরে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। তিনি ধীরে ধীরে তার সোনার চশমাটা খুললেন এবং সোজা বিকাশের দিকে তাকালেন। সেই চোখে এখন আর কোনো দুর্বলতা ছিল না, শুধুই হিম শীতল প্রতিশোধ ছিল। তিনি শান্ত কিন্তু অত্যন্ত কঠোর গলায় বললেন, কি হলো, ভয় পেয়ে গেলে? আর এই প্রশ্নই বিকাশের ভেতরের সব সাহস কেড়ে নিল। বিকাশের ঠোঁট কাঁপছিল। বাবা, আমি... কিন্তু সে তার কথা শেষও করতে পারল না। ভবতোষবাবু সাথে সাথেই তাকে থামিয়ে দিলেন। বাবা বলে ডাকবি না আমাকে। তোর সেই বাবা তো সেই রাতেই মরে গেছে, যেদিন তুই তাকে নদীতে ধাক্কা দিয়ে ফেলেছিলি। আর এ কথা শোনা মাত্রই সারা কারখানায় যেন বিদ্যুৎ খেলে গেল। সবার মুখ বিস্ময়ে ভরা, সবার চোখ প্রশ্নে ভরা। সোহিনী নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল এবং উঁচু গলায় বলল, এসব সাজানো নাটক। কিন্তু তার গলায় কাঁপুনি স্পষ্ট ধরা পড়ছিল। তখনই ভবতোষবাবুর সাথে আসা উকিলবাবু এগিয়ে এসে ব্রিফ কেস খুললেন এবং সবার সামনে কাগজ দেখিয়ে বললেন, এই কোম্পানির আসল মালিক শ্রী ভবতোষবাবু, আর এনার কাছে এর সমস্ত অরিজিনাল দলিল মজুদ আছে। কোনো রকম ভুয়ো কাগজপত্র এখানে গ্রাহ্য হবে না। বিকাশের পায়ের তলার মাটি সরে গেল। সে বুঝেই উঠতে পারছিল না হঠাৎ করে কিভাবে সবকিছু বদলে গেল। যে কোম্পানিটাকে সে নিজের ভেবে বসেছিল তা মুহূর্তের মধ্যে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো। তখনই পুলিশ অফিসার এগিয়ে এসে কড়া গলায় বললেন, বিকাশ ও সোহিনী, তোমাদের খুনের চেষ্টা এবং জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। এ কথা শুনতেই যেন সবকিছু শেষ হয়ে গেল। সোহিনী জোরে চিৎকার করে উঠল, না, এটা অন্যায়। আর বিকাশ সোজা ভবতোষবাবুর পায়ে লুটিয়ে পড়ল, বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। তার গলায় ভয় আর অনুশোচনা দুটোই ছিল, কিন্তু এই অনুশোচনা অনেক দেরিতে এসেছিল। ভবতোষবাবু নিজের পা পিছিয়ে নিলেন, যেন কোনো নোংরা থেকে নিজেকে বাঁচাচ্ছেন, আর কড়া গলায় বললেন, যাকে তুই ভুল বলছিস সেটা চক্রান্ত ছিল, আর চক্রান্তের শাস্তি ক্ষমা হতে পারে না। বিকাশ কাঁদতে কাঁদতে বলল, আমরা তোমার নিজের লোক। কিন্তু এখন এই শব্দগুলো একদম ফাঁকা মনে হচ্ছিল। ভবতোষবাবু তার চোখের দিকে তাকিয়ে বললেন, নিজের মানুষ তারা হয় যারা বিপদে পাশে থাকে, যারা নিজেদের লোককেই শেষ করতে নেমে পড়ে তারা কারুর হয় না।
সোহিনী এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি আমাদের এভাবে পথে বসাতে পারো না। কিন্তু তার স্বরে আর বিন্দুমাত্র দাপট অবশিষ্ট ছিল না। ভবতোষবাবু তার দিকে না ফিরেই দারোগাকে ইশারা করলেন, এদের চোখের সামনে থেকে সরান। দুজনকে হাত করা পুড়িয়ে ভ্যানের দিকে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়া হতে লাগল। তারা নিজেদের মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল, কান্নাকাটি করছিল, কিন্তু এখন আর কান দেওয়ার মতো একজনও ছিল না। সেই ক্লায়েন্টরা যারা একসময় তাদের টাকার দেমাগ দেখে সেলাম ঠুকত, আজ তারা দাঁড়িয়ে এই পতন উপভোগ করছিল। গেটের বাইরে তাদের ফাইলপত্র ছুঁড়ে ফেলে দেওয়া হলো। দামি ল্যাপটপ, চেক বই সব কাদায় মিশে গেল, আর সেই কাদায় বসেই তারা একে অপরকে গালাগালি করতে শুরু করল। সোহিনী খ্যাকিয়ে বলল, সব তোমার বোকামির জন্য হয়েছে। বিকাশও পাল্টা তোপ দাগল, তুমিও তো উস্কানি দিয়েছিলে। তাদের মাঝের যে স্বামী স্ত্রীর সম্পর্কটা লোভের উপর তৈরি হয়েছিল, তা আজ চিরতরে ধূলিসাৎ হয়ে গিয়েছিল। পুলিশ তাদের গাড়িতে বসাল, আর গাড়ি চলতে শুরু করতেই বিকাশ শেষবারের মতো চিৎকার করে বলল, বাবা, আমাদের ছেড়ে দাও, আমরা ধ্বংস হয়ে যাব। ভবতোষবাবু ধীরে ধীরে গেট পর্যন্ত এলেন। কিছুক্ষণ তিনি তার দিকে তাকিয়ে রইলেন, তারপর পকেট থেকে সামান্য পয়সা বের করে তার দিকে ছুঁড়ে দিলেন। এটা সেই যাত্রার ভাড়া যখন তুই আমাকে মৃত্যুর মুখে ফেলে এসেছিলি। তার গলায় কোনো রাগ ছিল না, শুধুই নিরেট সত্যি ছিল। পুলিশের গাড়ি সেখান থেকে চলে গেল। তাদের গলার আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আর ভবতোষবাবু পেছন ফিরে না তাকিয়েই গেট বন্ধ করে দিলেন। সেই গেট বন্ধ হওয়ার আওয়াজে সমাপ্তিও ছিল, আবার নতুন শুরুও ছিল। কিছুক্ষণের মধ্যেই কারখানার ভেতরে বৃদ্ধদের কোলাহলের আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, কারণ ভবতোষবাবু তার সমস্ত সম্পত্তি বৃদ্ধাশ্রমকে দান করে দিয়েছিলেন, আর এখন সেই জায়গাটি নির্ভেজাল শান্তিতে ভরে উঠেছিল। ভবতোষবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন। বাতাস তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু এবার তাতে কোনো হিমশীতলতা ছিল না, বরং পরম শান্তি ছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, এবার সত্যিই সব শেষ হলো। আর এবার এটা কোনো শেষ নয়, বরং সুবিচার ছিল, যা দেরিতে হলেও সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলো। বন্ধুরা, এই গল্পের শিক্ষা একদম পরিষ্কার। বাবা মা কখনোই বোঝা হন না, তারাই সেই ভিত যার ওপর আমাদের গোটা জগৎ দাঁড়িয়ে থাকে। আর যখন কোনো সন্তান লোভে অন্ধ হয়ে সেই ভিতটাকেই ভাঙার চেষ্টা করে, তখন তার নিজের বাড়িও আর বেশি দিন টেকে না, কারণ কর্মের হিসাব এই জীবনেই চোকাতে হয়। কিন্তু এবার আপনারা বলুন, আপনারা যদি ভবতোষবাবুর জায়গায় থাকতেন, তাহলে আপনারাও কি নিজেদের মেয়েকে এই শাস্তিই দিতেন, নাকি তাকে শেষ সুযোগ দিতেন? আর বিকাশ ও সোহিনীর মতো মানুষদের জন্য কোন শাস্তি সঠিক, আইনের শাস্তি নাকি তার চেয়েও কঠোর কিছু? নিজেদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর গল্পটি যদি হৃদয় ছুঁয়ে যায়, তবে এটি লাইক এবং শেয়ার করবেন। আর এমন সব হৃদয় নাড়িয়ে দেওয়া গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন গল্পের সাথে।